নেতা করে খাম্বা চুরি, কর্মী মারে গলায় ছুরি। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তারেক রহমান এবং বিএনপিকে কটাক্ষ করে এভাবেই স্লোগান দিচ্ছে প্রতিপক্ষ দলগুলো। এই স্লোগানের মধ্য দিয়ে হঠাৎ করে খাম্বা তারেক টার্মটি নতুন করে আলোচনায় এসেছে। অবশ্য তারেক রহমানের এই ব্যাড নেম অনেকটাই ঢাকা পড়ে গিয়েছিল, তবে আমেরিকার বিখ্যাত টাইমস ম্যাগাজিনের কল্যাণে শব্দটি নতুন করে সামনে এসেছে। এমনকি অনেকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে খাম্বা তারেক নামে ডাকা শুরু করেছেন। কিন্তু কেন? তারেক রহমানের নামের আগে খাম্বা শব্দটি কিভাবে এলো, কি বলছে ইতিহাস, সে বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরুর আগে বলে রাখি, ভিডিওটি কাউকে ছোট করা কিংবা কাউকে আঘাত করার উদ্দেশ্যে নির্মিত নয়, শুধুমাত্র সঠিক ইতিহাস জানা এবং জানানোর জন্যই তৈরি করা হয়েছে। চলুন মূল ভিডিও শুরু করা যাক। তারেক রহমানকে খাম্বা তারেক ডাকার বিষয়টি মূলত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত অধ্যায়, যা 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলের ঘটনা প্রবাহের সাথে যুক্ত। বিএনপি 2001 থেকে 2006 সালের মেয়াদে বাংলাদেশে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছিল। অভিযোগ রয়েছে যে সেই সময় দেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় বিদ্যুতের লাইন দেওয়ার নামে হাজার হাজার বৈদ্যুতিক খাম্বা স্থাপন করা হয়েছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই খাম্বাগুলোতে তার লাগানো হয়নি বা বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। মানুষ দেখতো গ্রাম জুড়ে শুধু খুঁটি দাঁড়িয়ে আছে, কিন্তু বিদ্যুৎ নেই। এই দৃশ্য দেখে ব্যঙ্গ করে খাম্বা শব্দটি জনপ্রিয় হয়। পরবর্তীতে আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দলগুলো এই বিষয়টিকে একটি শক্তিশালী রাজনৈতিক ন্যারেটিভ হিসেবে ব্যবহার করে। তারা অভিযোগ করে যে তারেক রহমানের নেতৃত্বে বিদ্যুৎ খাতের উন্নয়নের বদলেই কেবল খাম্বা বা খুঁটি কেনা হয়েছে। জনসভায় এবং রাজনৈতিক বক্তব্যে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা তারেক রহমানকে উদ্দেশ্য করে এই উপাধিটি ব্যবহার করতে শুরু করেন, যা পরবর্তীতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। মীর জাহান নামে একজন সাবেক সরকারি চাকরিজীবী লিখেছেন, খাম্বা নিয়ে কেন এত আলোচনা, বিষয়টা আমি তেমন বুঝতাম না। সময়টা 2008 সালের মাঝামাঝি, 1/11 সরকারের শাসনকাল। কুষ্টিয়া জেলার ভেড়ামারা শহরের অদূরে পদ্মা নদীর তীরে একটি পুরাতন বিদ্যুৎ কেন্দ্র আছে 60 মেগাওয়াটের। পেশাগত দায়িত্ব পালনের জন্য আমি কিছুদিন ভেড়ামারায় ছিলাম। মাঝে মধ্যে বিকেলবেলা বিদ্যুৎ কেন্দ্র থেকে পায়ে হেঁটে ভেড়ামেরায় যেতাম। দূরত্ব খুব বেশি না, যাওয়া আসার রাস্তায় দেখতাম অনেক খাম্বা রাস্তার পাশে স্তূপ করে রাখা আছে, আবার কিছু খাম্বা দাঁড়ানো অবস্থায় থাকলেও বিদ্যুৎ সংযোগ নেই, এমনি খাড়া করে রাখা আছে। আমার সাথে এলাকার একটা ছেলে ছিল, তাকে জিজ্ঞেস করলাম এসব খাম্বা এভাবে পড়ে আছে কেন? জবাবে সে বলল, স্যার এইগুলো সেই খাম্বা যেগুলোর কারণে তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব খাম্বার কোনো দরকার নেই, তবুও তিনি কিনেছিলেন। এর বেশি কিছু জানা সম্ভব হয়নি, তবে খাম্বাগুলো উন্নত মানের ছিল। টাইম ম্যাগাজিন সম্ভবত ওই খাম্বাগুলোর কথাই বলেছে। অভিযোগ আছে বিদ্যুতে খাম্বার টাকা লুট করে বাংলাদেশকে 3 বার দুর্নীতিতে হ্যাট্রিক বা বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন তারেক রহমান। এজন্য তারেক জনগণের খাম্বা তারেক নামে পরিচিতি পেয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের বারবার এই অভিযোগ নাকচ করে দিয়েছেন। 4 দলীয় জোট সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে তখন জামায়াতের যে 2 শীর্ষ নেতা মন্ত্রী ছিলেন তারা কেন পদত্যাগ করেননি? এই প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল মঙ্গলবার ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তারেক রহমান এ প্রশ্ন তোলেন। তিনি বলেন, এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গেছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। জামায়াত ইসলামের নাম উচ্চারণ না করে তারেক রহমান বলেন, তাদের বক্তব্য বিএনপির দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও 2 জন সদস্য বিএনপির সরকারে ছিল। বিএনপি যদি এতই খারাপ হতো, তাহলে এই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেননি? কারণ তারা সরকারে ছিলেন এবং ভালো করেই জানতেন যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছেন। তবে জামায়াত সরকারের দাবি, বিএনপি সরকারকে দুর্নীতি গ্রাস করে ফেললেও জামায়াতের যে 2 জন মন্ত্রী ছিল তাদের মন্ত্রণালয় ছিল স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত। যাই হোক, খাম্বার বিষয়ে ফেরা যাক। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও তার দীর্ঘ পরবাসী জীবন একটু হলেও দুর্নীতির বিষয়টিকে মুছে দিয়েছিল। মানুষে ভুলতে শুরু করেছিল খাম্বা শব্দটি, কিন্তু হঠাৎ টাইম ম্যাগাজিন পুরনো কাসন্দি ঘেটে খাম্বা তারেক শব্দটিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। সাংবাদিক ক্যাম্পবেল তারেক রহমানের একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন। সেখানে মিস্টার ক্যাম্পবেল লেখেন, অনেক বাংলাদেশের কাছে রহমান এখনও অবজ্ঞাসূচক খাম্বা তারেক নামে পরিচিত। এটি একটি কথিত দুর্নীতি কেলেঙ্কারি নির্দেশ করে, যেখানে অভিযোগ রয়েছে যে হাজার হাজার বৈদ্যুতিক খুঁটি বা খাম্বা তার এক সহযোগীর কাছ থেকে বাজার মূল্যের চেয়ে অনেক গুণ বেশি দামে কেনা হয়েছিল, কিন্তু সেগুলো কখনোই বিদ্যুৎ গ্রিডের সাথে যুক্ত করা যায়নি। এছাড়াও 2008 সালে মার্কিন কূটনৈতিক বার্তার বরাতে
ক্লিপেট্রোটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স মানে লুটেরা ও সহিংস রাজনীতির প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে টাইম ম্যাগাজিনের ওই লেখায়। প্রশ্ন হচ্ছে, কেন লুটেরা ও সহিংস রাজনীতির প্রতীক নিয়ে আসলেন মিস্টার ক্যাম্পবেল? 2008 সালে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত জেমস এফ মারিয়ার্টি ওয়াশিংটনে একটি অত্যন্ত গোপন বার্তা পাঠিয়েছেন, যা পরবর্তীতে উইকিলিক্সে ফাঁস করে দেয়। তারেক রহমানের দুর্নীতি ও সহিংস রাজনীতি সম্পর্কে সেখানে যা বলা হয় তা মোটেই ভালো ছিল না। সে তার বার্তায় তারেক রহমান সম্পর্কে যে 5টি পয়েন্টে লেখা হয়েছিল সেগুলো হলো: 1. দুর্নীতির প্রতীক। রাষ্ট্রদূত মারিয়ার্টি তারেক রহমানকে চোর অর্থাৎ ক্লিপেট্রোটিক সরকার এবং সহিংস রাজনীতির প্রতীক হিসাবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, তারেক রহমান চরম রাজনৈতিক দুর্নীতির জন্য দোষী, যা আমেরিকার জাতীয় স্বার্থের ওপর গুরুতর বিরূপ প্রভাব ফেলছে। 2. সব নষ্টের গোড়া। পুরো চিঠির সবচেয়ে শক্তিশালী লাইনটি ছিল, সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশে যা কিছু ভুল বা সমস্যাযুক্ত তার বেশিরভাগের জন্যই তারেক এবং তার সহযোগীদের দায়ী করা হয়। কারণ 2002 সালে 37 বছর বয়সী তারেক রহমানকে দলের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান মহাসমারোহে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তারেক রহমান তার হাওয়া ভবনে ও খোয়াব নামক বাড়িটি সম্পর্কে বিভিন্ন সময় নারী কেলেঙ্কারির কানাঘুষাও শোনা যায়। এসব ঘটনা শুনে সেখানে কয়েকবার তার স্ত্রীও গিয়ে হাজির হওয়ার ঘটনাও আছে। বগুড়াতে মুনিরা ইউসুফ মেমি সম্পর্কিত রিউমারও বেশ জনপ্রিয়। এই কাজে তারেককে সাহায্য করত আনিসুর রহমান ঠাকুর আর অপু, যারা ছিল হাওয়া ভবনের ত্রাস। আনিসুর রহমান ঠাকুর বিএনপির 5 বছরের সময়কালীন ফুলে ফেঁপে একাকার হয়ে উঠেছিলেন। 3 নাম্বার, সিমেন্স ও অন্যান্য ঘুষ। চিঠিতে সুনির্দিষ্ট কিছু দুর্নীতি উল্লেখ ছিল, যেমন বাংলাদেশে সিমেন্স কোম্পানির সব কাজ থেকে তারেক রহমান প্রায় 10% হারে ঘুষ নিতেন, যা মার্কিন ডলারে পরিশোধ করা হতো। এছাড়া একটি চীনা কোম্পানি থেকে প্ল্যান্ট খোলার জন্য 7,50,000 মার্কিন ডলার ঘুষ নেওয়ার তথ্যও সেখানে ছিল। 4. খনিকে বাঁচানোর চেষ্টা। বসুন্ধরা গ্রুপের একজন পরিচালকের হত্যা মামলায় প্রধান আসামিকে বাঁচাতে তারেক রহমান 21 কোটি টাকা ঘুষ গ্রহণ করেন বলে মার্কিন দূতাবাস তথ্য পায়। 5. আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা। তারেক রহমানের অপরাধের তালিকা এতই দীর্ঘ ছিল যে রাষ্ট্রদূত মারিয়ার্টি মার্কিন সরকারের কাছে সুপারিশ করেছিলেন যেন তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয় এবং তার ভিসা বাতিল করা হয়। কারণ হিসেবে তিনি বলেন, তারেকের মতো অপরাধী আমেরিকায় প্রবেশ করলে তা আইনের শাসনের প্রতি অবজ্ঞা এবং উগ্রবাদের সুযোগ তৈরি করবে। শেষ কথা হচ্ছে, মার্কিন রাষ্ট্রদূতের এই চিঠি প্রমাণ করে যে 2001 থেকে 2006 সাল সময়ে তারেক রহমানের দুর্নীতি এবং দেশের ভেতর নয়, আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছিল। রাষ্ট্রদূতের ভাষায়, তারেক রহমান ছিলেন আইনের শাসন লঙ্ঘনকারী ও কুখ্যাত ব্যক্তি। এবং মিস্টার ট্যাম্বেল টাইম ম্যাগাজিনের ওই লেখায় এগুলো নিয়ে এসেছেন। এছাড়া টাইম ম্যাগাজিন তারেক রহমানকে বাংলাদেশিস প্রোডিগাল সন হিসেবে আখ্যায়িত করেছে। প্রথম দিকে বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশিস প্রোডিগিং সন টাইটেলকে সম্মানের শব্দ মনে করে প্রকাশ করেছিল। পরে তখন যারা জানতে পারে প্রোডিগিং সন মানে হলো অপব্যয়ী সন্তান, ঘরছাড়া ও অপচয়ী হয়ে পড়ে অনুতপ্ত হয়ে ফিরে আসা ছেলে, কে বোঝায়, তখন আর তারা এই প্রতিবেদনটিকে হাইলাইট করেনি। অবশ্য বিএনপি নেতারা পরে টাইমস ম্যাগাজিনের এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে। আহমেদ নামে এক বিএনপি কর্মী লিখেছেন, খাম্বা তারেক বলে টাইম ম্যাগাজিন শুধু জনাব তারেক রহমানকে কটাক্ষ করেনি, বাংলাদেশের তারুণ্যকেও লজ্জিত করেছেন, কারণ তিনি তরুণদের অহংকার। শুধু তাই নয়, টাইম ম্যাগাজিন শিরোনাম করতে গিয়ে ওনাকে বাংলাদেশিস প্রোডিগাল সন বলে উল্লেখ করেছেন, যা আরও লজ্জার। প্রোডিগাল সন এসেছে বাইবেলের একটি গল্প থেকে, যেখানে এক ছেলে বাবার ঘর ছেড়ে অপব্যয়ী জীবনযাপন করে, পরে ভুল বুঝে ফিরে আসে আর বাবা তাকে ক্ষমা করে গ্রহণ করে। সহজ বাংলায় বললে, ভুল পথে যাওয়ার সন্তান। সুপ্রিয় দর্শক, এ পর্যন্তই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও শুরুর সেই কথাটি দিয়ে ভিডিওটি শেষ করব। আমাদের এই ভিডিওটি কাউকে ছোট করার জন্য নির্মিত নয়। টাইম ম্যাগাজিনের দাবি এবং আমাদের ভিডিওতে উল্লিখিত কোনো তথ্যে ভুল থাকলে কমেন্ট করে জানাতে পারেন, মতামত জানাতে পারেন আমাদের সার্বিক আলোচনা নিয়েও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।